আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। তো তোমাদেরকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের পূর্বেই নির্দেশনামূলক ভিডিও ক্লাস দেওয়া হয়। আশা করি তোমরা আগের ভিডিও ক্লাসটি দেখেছো এবং উপকৃত হয়েছ। এরই ধারাবাহিকতায় তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা ব্যবসা শিক্ষার যে ব্যবসায় উদ্যোগ বিষয়ের এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে আজকে বেশ কিছু টেকনিক্যাল বিষয় বলবো এবং এর মধ্যে তোমরা প্রথম যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো এই প্রথম অ্যাসাইনমেন্টের উপরে কিছু ভুল ত্রুটি যেগুলো চোখে পড়েছে সেগুলো ভালো হতো যে আসলে আমার কাছে এই মুহূর্তে অ্যাসাইনমেন্টের কপিগুলো নেই, তো দেখাতে পারলে ভালো হতো। কিন্তু আমি বলতেছি তোমরা বোঝার চেষ্টা করবে। যারা যারা ভুল করেছো তারা আসলে আগের ভিডিওটা দেখোনি বলেই ভুল করেছো, আর যারা দেখেছো বরং আমার ভিডিও না আরও অন্যান্য ইন্টারনেট থেকে তথ্য নিয়ে অনেক সুন্দর অ্যাসাইনমেন্ট দিয়েছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা প্রথম পর্বের অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে জমা দিয়েছো। তো স্বাভাবিকভাবেই তোমাদের জন্য কমন নির্দেশনা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের মধ্যে তোমার বানান ভুল করা যাবে না। তারপরে যে তোমার ইয়াগুলো আছে একজনের আরেকজন হুবহু কপি করবে না। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, তোমার নিজস্ব সৃজনশীলতাকে তুমি ওখানে তুলে ধরবে। তো আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলি, তাহলে তোমাদের জন্য উপকার হবে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো দেখো, আর যারা প্রথম ভিডিওটা মিস করেছো, প্রথম ভিডিওতে বেশ কিছু নির্দেশনা ছিল যেটা কমন নির্দেশনা সকল অ্যাসাইনমেন্টের জন্য, সমস্ত অ্যাসাইনমেন্ট সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টের জন্য আমি দিয়েছি। তো আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এখন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। অ্যাসাইনমেন্ট কি এটা আমি প্রথম ভিডিওতে বলেছি যে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট কাজ যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং বাস্তব উদাহরণ আর আমাদের কলেজের শিক্ষার্থীদের করণীয়। তো চলো আমরা দেখি যে এই যে A4 সাইজের কাগজ, আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে তোমরা A4 সাইজের কাগজটা খুব নিম্নমানের দিয়েছো দু একজন, আর বাদবাকি সবাই দিয়েছো খুব ভালো মানের। A4 সাইজের কাগজ বাজার কিনতে পাওয়া যায়। তোমরা A4 সাইজের কাগজ লাইব্রেরিতে বললেই দেবে, তোমরা এটা সংগ্রহ করে নেবে। আর এই যে মার্জিনের বিষয়টাই দেখতেছো, যেখানে চৌকোন আকৃতির স্কেলও বাজারে কিনতে পাওয়া যায় অথবা কাঠের বানিয়ে নেওয়া যায়। তোমরা চেষ্টা করবে আর কি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার সৌন্দর্যের বিষয়। অ্যাসাইনমেন্টে শুধু লিখলেই নাম্বার আসে না, যে লেখার পাশাপাশি তোমার সৌন্দর্যের বিষয়টা অবশ্যই থাকবে এবং নির্ভুল বানান। যতই সুন্দর লেখো, বানান ভুল হলে সেক্ষেত্রে তোমার নাম্বার কম আসবে। এরপরে সবচেয়ে প্রথম হচ্ছে একটা প্রবাদ আছে যে প্রথম দর্শনদারি তারপর গুণ বিচারী। তুমি কভার পেজটাকে যত সুন্দর করতে পারো, কারণ কভার পেজের মধ্যে যদি তোমার সৌন্দর্য না থাকে, কভার পেজের যে তোমার অংশগুলো থাকে সেগুলা তোমার সুন্দরভাবে লিখতে হবে। তো কভার পেজে যাই চলো। অ্যাসাইনমেন্টের যে বর্জনীয় কিছু বিষয় আছে, যে অ্যাসাইনমেন্ট অস্পষ্ট করে লিখবে না, হুবহু কপি করা যাবে না, বানান ভুল অশুদ্ধ বাক্য লেখা যাবে না, অপ্রাসঙ্গিক বিষয় লেখা যাবে না। গত অ্যাসাইনমেন্টে কোনো একজন স্টুডেন্ট, বিশেষ করে ছেলেদের খাতায় বরাবরের মতো মেয়েরা গত অ্যাসাইনমেন্ট প্রথম পর্বের অ্যাসাইনমেন্টে খুব ভালো লিখেছে এবং ওরা বেশ ভালো অতিউত্তম হয়েছে, বেশ কয়েকজনের উত্তম হয়েছে অনেকজনেরই। আর একেবারে মানে অগ্রগতির প্রয়োজন এই টাইপের দু একজন মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে অগ্রগতির প্রয়োজনে বেশিরভাগ উত্তম হয়েছে, ভালো হয়েছে বেশিরভাগে মানে মোটামুটি মানের, আর উত্তম হয়েছে কয়েকজনের, আর অতি উত্তম মনে হয় হাতে গোনা 2জন বা 3জন, মানে যারা A+ পাওয়ার মতো যোগ্যতা রাখে এরকম খুব কম, যেটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। ছেলে মেয়ে উভয়ের মধ্যে ভারসাম্য ভালো রাখা প্রয়োজন। এমনিতে যদি বলা হয় যে একটা ছেলের চাইতে মেয়েকে প্রাধান্য দেওয়া গেলে তোমরা সেটা মানতে পারো না। তোমরা নিজেদের মনে করো যে তোমরা অনেক ভালো, কিন্তু অ্যাকচুয়ালি খাতা কলম রেজাল্ট কাগজে তোমরা তো সেই প্রমাণটা দিতে পারো না। আশা করি এই অ্যাসাইনমেন্টে তোমরা ভালো করবে। তো এই দেখো কভার পেজের মধ্যে ছাত্রছাত্রী উভয়ের দিক থেকে অনেক ভুল করেছো। আর গত টিউটোরিয়ালে আমার কাছে কভার পেজটা ছিল না বিধে দেখাতে পারিনি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের যে কভার পেজ, এটা কিন্তু সরকার থেকে প্রদত্ত। এই কভার পেজের যে বিষয়টা, এটা সরকারি নির্দেশনা আছে যে কভার পেজ থাকতে হবে এবং যে কোনো অ্যাসাইনমেন্টের, কারণ এটা ভার্সিটি লেভেলের উচ্চ স্তরের মানে উচ্চ শিক্ষার একটা আইটেম।
যেটা তোমাদের ভাগ্য যে তোমরা ছোট ক্লাসে জেনে যাচ্ছ। তো এটা কভার পেজ থাকতে হয়, কভার পেজটা আরও সুন্দর হয়। যাই হোক, যেটা কলেজ থেকে দেওয়া হয়েছে যে এখানে এই যে বিষয়, এই জায়গাটা খেয়াল করো। বিষয় হচ্ছে তুমি কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দিচ্ছ, বাংলা, গণিত, ইংরেজি। আর যেহেতু এটা ব্যবসায় উদ্যোগ, এখানে লিখতে হবে ব্যবসায় উদ্যোগ। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 নাম্বার অ্যাসাইনমেন্ট যখন দিয়েছো ব্যবসায় উদ্যোগের, সেটা ছিল অ্যাসাইনমেন্ট 1। এখন হবে এখানে অ্যাসাইনমেন্ট 2। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনামে আমি যখন বাস্তবে যাব তখন ওইখানে দেখাবো যে সাধারণত তোমাদের আসছে হচ্ছে আত্মকর্মসংস্থান কাকে বলে। তো তুমি এখানে দিতে পারো শিরোনাম আত্মকর্মসংস্থান, তারপরে দিতে পারো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের যে উপযুক্ত ক্ষেত্র। এরকম যে বিষয়গুলা তোমার কাছে চাওয়া হয়েছে এটার একটা সংক্ষিপ্তভাবে এখানে তুমি দিয়ে দিবে, একটা তালিকা দিবে, যেন আমি সহজে বুঝতে পারি। হ্যাঁ, টিচার যেন সহজে বুঝতে পারে যে অ্যাসাইনমেন্টের ভিতরে কি বিষয় লেখা আছে, এটা লিখবে এখানে। এটা অনেকে গ্যাপ রাখছো, এখানে কিন্তু তোমার মার্ক কমে যায়, কারণ এটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ। এখানে যদি ভুল করো, টিচার সাধারণভাবে তোমার প্রতি একটা নেতিবাচক ধারণা নিয়ে খাতা দেখবে। এটা সুন্দর করতে হবে। তারপর অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ, স্বাভাবিকভাবেই তোমাদের যেদিন অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় ওই আমাদের ওয়েবসাইটে অথবা যেখানে তুমি যদি কলেজ থেকে যেদিন নিয়ে যাবা, প্রথম পর্বের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দ্বিতীয় পর্বের অ্যাসাইনমেন্ট যখন নিবা, হ্যাঁ, বা তৃতীয় পর্বের অ্যাসাইনমেন্ট যখন তুমি নিবা, তখন এখানে অবশ্যই ওই তারিখটা দিয়ে দেবা যে তারিখে তুমি গ্রহণ করলে। কিন্তু অ্যাসাইনমেন্ট জমার তারিখ যেটা, সেটা এক ডেটে যেহেতু আমরা নিচ্ছি, হ্যাঁ, একই দিন তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি যে কোন তারিখে তোমরা জমা দিবে, বা জানিয়ে দেওয়া হবে, নির্দিষ্ট ডেটে জমা নেওয়া হয়। তো যেই ডেটে তুমি জমা দিচ্ছ এই ডেটটা লিখবে এখানে। তারপর তত্ত্বাবধানকারী শিক্ষক, হ্যাঁ, মানে তুমি তোমার যেই অ্যাসাইনমেন্ট, ধরো গণিতের জন্য টিচার লিস্ট দেওয়া আছে, ইংলিশের জন্য কোন ক্লাসের টিচার কোন অ্যাসাইনমেন্টটা তদারকি করতেছেন এটা নাম দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু ব্যবসায়ী উদ্যোগ, ওখানে লিস্টের মধ্যে দেখবা যে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, পদবী সিনিয়র সহকারী প্রভাষক, ডিপার্টমেন্ট হচ্ছে যে কোন ডিপার্টমেন্টের, সাধারণত বাংলার হলে বাংলা, ইংরেজির হলে ইংরেজি। তারপরে যেহেতু ব্যবসায়ী উদ্যোগ, তাহলে এটা ডিপার্টমেন্ট হবে কি ব্যবসায় শিক্ষা। হ্যাঁ, ইতিহাসের হলে সমাজবিজ্ঞান বা ইতিহাস বিভাগ তুমি দিতে পারো। তারপর রচনায় যে এখানে তোমার নাম দিবে, তোমার নাম সুন্দর করে স্পষ্ট করে, হ্যাঁ, লিখবে। তারপর শ্রেণী নবম, শাখা তুমি যেই শাখায় আছো সেই শাখা, রোলটা ঠিক মতো লিখবে, আইডি নাম্বার লিখবে। রোল আইডিতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের নাম্বার অন্য কারো জায়গায় চলে যাবে। তো যারা উইক স্টুডেন্ট আছো তারা তো ভাবতেছো আমার এটা অন্য জায়গায় চলে গেলেই হয়, কিন্তু মনে রাখবা তোমার প্রমোশন নির্ভর করতেছে অ্যাসাইনমেন্টের নাম্বারের উপর। কাজেই তুমি যদি চালাকি করো তাহলে কিন্তু তুমি 9-এই থাকতে হবে, তোমাকে 10-এ ওঠার প্রমোশন নির্দেশনা নাও আসতে পারে। সো বি কেয়ারফুল। আর এখানে তোমাদের হাত দেওয়ার দরকার নাই, এটা আমরা মূল্যায়ন করব অতি উত্তম। যারা সাধারণত মানে A+ ক্যাটাগরির, তাদেরকে অতি উত্তমের মধ্যে নেওয়া হবে। উত্তম হচ্ছে তার নিচে যারা আছে, ভালো হচ্ছে ধরো 50-এর উপরে, 70-এর মধ্যে যারা থাকবে। আর অগ্রগতির প্রয়োজন হচ্ছে 50-এর নিচে সাধারণত, কারণ আমাদের কলেজটা হচ্ছে ওই মানেরই। হ্যাঁ, গভর্নমেন্ট যদিও বলে 33-এর নিচে, কিন্তু আমরা তো, তোমরা জানো যে আমরা সাধারণত 40-এ পার ধরে থাকি। তো আমাদের অবশ্যই আমাদের এখানে ভালো হওয়ার জন্য তুমি যদি 40-এর নিচে চলে যাও, স্বাভাবিকভাবে আমরা এখানে দেবো অগ্রগতির প্রয়োজন আছে। আর মন্তব্য, টিচার তোমার কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই এখানে মন্তব্য করে দেবেন। আর অভিভাবকের স্বাক্ষর, যখন তোমরা অ্যাসাইনমেন্টটা টিচার এখানে মূল্যায়ন করার পরে তোমাদের দিয়ে দেওয়া হবে, বাসায় নিবা, নেওয়ার পরে তুমি নিজেও দেখবা, তোমার অভিভাবক দেখবেন, দেখার পরে এখানে সাইন করে দেবেন। হ্যাঁ, তারপর এটা পার্মানেন্টলি আমাদের এখানে সংরক্ষণ করা হবে। হ্যাঁ, এটা কিন্তু বোর্ডের নির্দেশনা, সরকারি নির্দেশনা, এই কাজটা করা হবে। তারপর তত্ত্বাবধানকারী শিক্ষকের স্বাক্ষর, মানে এই অংশে শুধু তোমার অভিভাবকের কাজ আর তোমার টিচারের কাজ, কাজে এখানে তোমার হাত দেওয়ার প্রয়োজন নেই, তোমার অভিভাবক শুধু স্বাক্ষর করে দেবেন। তো আশা করি বোঝাতে পেরেছি এই অংশটুকু। যদি কোথাও না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আসো পরের ধাপে যাই, যে এরপরে যেটা আছে এই যে বাস্তব উদাহরণ। তোমাদের অ্যাসাইনমেন্টে এবারে দিয়ে দেওয়া হয়েছে যে আত্মকর্মসংস্থান 4র্থ অধ্যায়, মালিকানা ভিত্তিতে ব্যবসায় 5ম অধ্যায়, এই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, আত্মকর্মসংস্থান কি
এক মালিকানা ব্যবসায় 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম, চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি, 5টি বাক্যে উত্তর লিখো। এটা আমি ক্লাসে এই বিষয়গুলো যথেষ্ট সুন্দর করে আলোচনা করেছি, তার ভিত্তিতে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। কপিরাইট কাকে বলে এটা তুমি লিখবে, সুন্দরভাবে বুঝিয়ে লিখবে। মূল্যায়ন নির্দেশিকা দেখো, এটা আমাদের জন্য, এটা তোমাদের জন্য না। বিষয়বস্তুর জ্ঞান, তুমি যে লিখলে তোমার এটার বিষয়বস্তুর জ্ঞান এখানে পাওয়া গেল কিনা, পাঠ্যপুস্তকের সংশ্লিষ্টতা আছে কিনা, তারপরে 5টি উপযুক্ত ক্ষেত্রের নামের সঠিকতা, এইটা দেখে আমি মূল্যায়ন করব। তো এই হচ্ছে যে তোমার নির্দেশনা। তো চলো আমি তোমাদের অল্প একটু বলে দেব। এটা মূলত আসলে এবারের যে প্রশ্নগুলো, এগুলো একেবারে সিলি, ছোট ছোট প্রশ্ন, হ্যাঁ, এবং খুব কমন বিষয়। যে আত্মকর্মসংস্থান কাকে বলে, এটা যদি আমি এখন বলি, ঠিক আছে, আমি একটা বই থেকে উদাহরণ দিয়ে দিই। দেখো, তোমাদের মেইন বইটা দেখো, এই 24 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, আত্মকর্মসংস্থানের ধারণা। এই যে এসএসসি পাস হাফিজুর, হ্যাঁ, তার বিষয়ে যে এখানে দেওয়া আছে, হাফিজুরের বিষয়টা এখানে আলোচনা আসছে। তো হাফিজুরের গল্পটা তোমরা ভালোভাবে পড়বে। এখানে মূলত যে জিনিসটা বোঝানো হয়েছে, এই যে এখানে দেখো, এখান থেকে শুরু করতে পারো, অথবা তুমি তোমার মতো করে লিখতে পারো। এই যে জনাব হাফিজুর নিজের দক্ষতা গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছেন, এটাই আত্মকর্মসংস্থান। কাজেই আমরা কি বলতে পারি যে নিজের দক্ষতা এবং গুণাবলীর দ্বারা একটা কর্মসংস্থান বা কাজের সংস্থান করাটাই কি আত্মকর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা, স্বল্প সম্পদ, নিজের চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা নির্বাহের জন্য নির্বাহের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। তাহলে তুমি এটা আরো সুন্দর করে কিভাবে লিখতে পারো, যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেখো, এক মালিকানা ব্যবসায় 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম। তো আমরা এক মালিকানা ব্যবসায় যাই, 4র্থ অধ্যায়ে যাই। দেখো, 4র্থ অধ্যায় আছে হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়। এখানে প্রথমেই তোমার দেওয়া আছে যে, এখানে দেখো, এই যে কতগুলো ব্যবসায়িক সংগঠন আছে: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়। তো এখানে প্রথমে আছে হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, এটারও একটা এই যে বৈশিষ্ট্যের পরেই এই দেখো, এটা হচ্ছে তোমাদের যে বইয়ের পৃষ্ঠা নাম্বার 38 পৃষ্ঠায় গেলেই দেখবে এখানে অনেকগুলো ক্ষেত্র দেওয়া আছে। হ্যাঁ, অনেকে আছে যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। এটাকে তুমি একটা সুন্দর শিরোনাম দিয়ে, হ্যাঁ, যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, যে চায়ের দোকান বা ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, তুমি যে কোনো একটা শিরোনাম দিয়ে সুন্দরভাবে লিখতে পারো, যে অনেকের বা অথবা এই পয়েন্টগুলো হুবহু দিতে পারো। তবে স্বাভাবিকভাবে একটা মনে রাখবা, অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতিযোগিতার একটা বিষয়। এখানে যে যত সুন্দরভাবে লিখতে পারবে তার জন্য কি তত ভালো নাম্বার আসবে। তো বইয়ের সংশ্লিষ্টতা যতটুকু বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিলাম। এবার আমি আবার মূল কথায় চলে যাই। তো তোমাদের জন্য আমার কথা হচ্ছে যে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমার মেইন বইয়ের মধ্যে দেওয়া আছে, গাইডের হেল্প নিতে পারো, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলা দেখতে পারো। অনলাইন থেকে বিভিন্ন হেল্প নিয়ে তুমি যতটা সুন্দর করে উপস্থাপন করতে পারো। অনেক বেশি লিখলে নাম্বার পাবে, এটাও যেমন সত্য নয়। একেবারে 1-2 পৃষ্ঠায় উত্তর দিচ্ছে অনেকে, এটাও সত্য নয়। একজন ছাত্রী, সে কিন্তু খুব ভালো লিখছে, প্রায় 10টা বা 15টার মতো পেজ সে ব্যবহার করেছে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। তো তার লেখাগুলো পড়ে খুব ভালো লেগেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে আমি পূর্ণ মার্ক দিতে পারিনি। এই জন্য যে ওই প্রশ্নটা ছিল ছক প্রদর্শন, সে ছক প্রদর্শন করেনি, এই জন্য তাকে পূর্ণ মার্ক দেওয়া সম্ভব হয়নি। অথচ একটা ছেলে, সে অল্প পৃষ্ঠার মধ্যে লিখেছে, 8-10 পৃষ্ঠা হবে হয়তো। তো সে কিন্তু ওই লিখেছেও সুন্দর, বিভিন্ন কালির ব্যবহার করেছে, তারপর কভার পৃষ্ঠা সুন্দরভাবে সে লিখেছে, হ্যাঁ, প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার দিয়েছে, হ্যাঁ, তারপরে মার্জিন ঠিক ছিল, সব কিছু বানান ছিল নির্ভুল, হ্যাঁ, ভুলের পরিমাণ খুব কম ছিল। তো সব কিছু মিলে তার ছকটাও ছিল, ছকে সে প্রদর্শন করেছে, এই জন্য সে পূর্ণ মার্ক পেয়েছে।
তো এই জন্য তোমাদের আমি বলবো যে তোমরা যদি যে অংশটুকু না বুঝো সেটা যে বুঝে তোমার বাড়িতে বড় ভাই, তারপর শিক্ষিত যারা আছে মা বাবা ভাই বোন প্রতিবেশী যার কাছ থেকে তোমার সম্ভব হয় তুমি হেল্প নিয়ে অ্যাসাইনমেন্টটা যত সুন্দর করে পারো অবশ্যই সময় দিয়ে লিখবে। আর হচ্ছে অলসতা করবে না, কারণ অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখা, এটাই গভর্নমেন্টের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য। কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করে আরেকজনেরটা দেখে লিখে ফেলো তাহলে তো আসলে তোমার জ্ঞান বাড়লো না। আর ফাঁকি দিলে মনে করবা যে আব্বু আম্মুকে ফাঁকি দেওয়া হচ্ছে না, টিচারকেও না, এটা তোমার নিজের জ্ঞানের ঘাটতি থেকে যাচ্ছে, যেটা ভবিষ্যতে তোমার এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট তোমার লেখাপড়ায় পড়বে। তো আশা করি আমার স্টুডেন্টরা খুবই ভালো, সবার প্রতি খুব ভালো ধারণা, তো খুব ভালো করবো ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আশা করি নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে অথবা ওভার ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।